আর সেই অতীত এখনও মেয়েটাকে তাড়া করে বেড়াচ্ছে, যার ভয় সবসময় থাকে। আরমানের ইচ্ছে করলো আরজুর কাঁধে হাত রেখে একটু ভরসা দিতে, তবে সেসব সম্ভব না। এমনিতে মেয়েটা আরমানকে খারাপ ভাবে, এখন আবার ছুতে গেলে আরও খারাপ ভেবে নিবে। তার থেকে বরং আপাতত দূরত্ব বজায় রেখেই ভরসা দেওয়া যাক, পরে না হয় কাছাকাছি গিয়ে ভরসা দেবে। আরমান বলল, দেখুন আমি জানি না আপনার জীবনে কি সমস্যা, তবে বিশ্বাস করুন আমাকে কেউ পাঠায়নি, আমি কারো লোক না। আমি আপনাকে প্রথম ওই পার্কেই দেখেছিলাম, তারপরে দীর্ঘদিন আপনাকে খোঁজার চেষ্টা করেছি কিন্তু পাইনি। তারপর সেদিন আবার ভার্সিটিতে দেখা হলো। এর বাহিরে আমি আপনার সম্বন্ধে কিছু জানি না। আর আমি আপনার জীবন নষ্ট করতে যাব কেন? আমি তো সেটা গুছিয়ে দিতে চাই। আরজু বলল, দরকার নেই আমার এত কিছুর। আমি কোনোদিনই এই আশাতে ছিলাম না যে কেউ আমার জীবন গুছিয়ে দেবে। আরমান আলতো হেসে উঠে বলল, সবাই চায় আরু, কেউ না কেউ কখনো না কখনো এসে তার জীবনটা গুছিয়ে দিক। আমার বিশ্বাস আপনিও চান, তবে কখনো সেটা উপলব্ধি করার মতন পরিস্থিতি পাননি। আপনার চোখ দুটো দেখে আমি বুঝতে পারছি সেখানে কত যন্ত্রণা লুকিয়ে আছে। আপনি বাঁচতে চান এই যন্ত্রণাগুলো থেকে। কোনো একটা ভরসাযোগ্য হাত খোঁজেন আপনিও, শুধু বলতে পারেন না, বলার কোনো লোক নেই এজন্য, তাই না? আরজু আবারও নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আরমানের দিকে। আরমান যেসব কথা বলল আরজুর সম্বন্ধে, সেই কথাগুলো আরজু হয়তো নিজেও জানে না। আরজু মানেও না এই কথাটা যে কেউ এসে আরজুর জীবন গুছিয়ে দেবে, তবে সরাসরি না বলতেও পারল না। কিন্তু কেন? আরজুর সব কি তবে গুলিয়ে যাচ্ছে? নিজের প্রতি যে বিশ্বাস ছিল সেগুলোতে কি আরমান সন্দেহ ভরিয়ে দিচ্ছে? আরমান বুঝতে পারল আরজু ঘোর ভাবনায় নিমগ্ন হয়ে আছে। মনে হলো আজকের জন্য এতটুকু কথাই যথেষ্ট। বেশি বললে মেয়েটা ভাবতে ভাবতে মাথা খারাপ করে ফেলবে। অন্তত যে প্রশ্নটা আরজুর মনের মাঝে ঢুকিয়ে দিয়েছে এর জন্য হলেও আরমানকে মনে করবেই। আরমান বলল, আর ভাবতে হবে না, এখন যান, একদম ঠান্ডা মাথায় বাড়ি ফিরবেন, আর চিন্তা করবেন না। আপনি না চাইলেও কেউ এসে আপনার জীবন ঠিক গুছিয়ে দেবে। আরজু কিছু বলল না, চুপচাপ সেখান থেকে চলে গেল। আরমান খেয়াল করলো আরজু চলে যাওয়ার পর তার আর ভালো লাগছে না। মেয়েটা আজে বাজে কথা বলুক, তবুও কেমন যেন ধীরে ধীরে আরমানের সেসব আজে বাজে কথার অভ্যাস হয়ে যাচ্ছে। আরমানের সেসব আজে বাজে প্রশ্নের উত্তর দিতেই এখন যেন ভালো লাগছে। সেই সাথে মেয়েটার মনে হাজারো প্রশ্ন তৈরি করতে ইচ্ছে করছে। কে জানে কি লুকিয়ে আছে ওই ক্লান্ত চোখ দুটোর মাঝে। আরমান আদৌ তার হদিশ পাবে কিনা কে জানে। ভর দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে ঘরে বসে বিশ্রাম নিচ্ছেন মোমেন সাহেব। হঠাৎ করে নাসিমা হন্তদন্ত পায়ে ছুটে এসে বলল, তাড়াতাড়ি বাহিরে চলুন, ফিরোজ পৃথুলকে মারছে। কথাটা শুনে মোমেন সাহেব লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসলেন। বিস্ময় ভরা কণ্ঠে প্রশ্ন করলেন, মারবে কেন? কি আবোল তাবোল বলছো? নাসিমা বলল, আমি আবোল তাবোল বলছি না, আপনি নিজে গিয়ে দেখবেন। উঠুন, মারামারি করছে ওরা দুজন, তাড়াতাড়ি চলুন, না হলে পৃথুলকে মেরে ফেলবে। মোমেন সাহেব আর কোনো কথা বাড়ালেন না, এক প্রকার ছুটে তাড়াতাড়ি বাহিরে গেলেন। উঠোনে পা রাখতেই দেখলেন পৃথুলকে মাটিতে ফেলে ওর বুকের উপরে উঠে ফিরোজ ক্রমান্বয়ে ঘুষি মারছে। ইতোমধ্যে পৃথুলের নাকমুখ ফেটে গলগল করে রক্ত বের হওয়া শুরু করেছে, তবে ফিরোজের সেদিকে খেয়াল নেই। মোমেন সাহেব তাড়াহুড়ো করে এগিয়ে গিয়ে ফিরোজকে ছাড়ানোর চেষ্টা করলেন, তবে কোনো লাভ হলো না। রাগান্বিত গলায় ফিরোজকে উদ্দেশ্য করে বললেন, কি করছিস ফিরোজ? ছাড় আমার ছেলেকে। ফিরোজ মোমেন সাহেবের পানে রক্তচক্ষু নিক্ষেপ করে বলল, সামনে থেকে সরে যা চাচা, তুই ভাবিস না আমার চাচা হোস এজন্য এখানে তোকে সম্মান দেখাতে আসবো। বাধা দিতে এলে ছেলের পরে তোরও একই অবস্থা করব বুড়ো। মোমেন সাহেব বললেন, ফিরোজ ভুলে যাস না সম্পর্কে তোর চাচা হই আমি। ফিরোজ বলল, আরে রাখ তোর সম্পর্ক, সব ঠেকা এই ফিরোজের না। তুই যে কত চাচার দায়িত্ব পালন করেছিস সেসব আমি ভুলিনি। এখন সম্পর্কের বড়াই করছিস? সেই সময় তোর এই চাচা ভাতিজার সম্পর্ক কোথায় ছিল যখন আমি এসে তোর পা ধরেছিলাম? সামনে থেকে সর। কিছুক্ষণ বিরতি নিয়ে ফিরোজ আবারও মারতে শুরু করলো। পৃথুলের অবস্থা বেগতিক দেখে মোমেন সাহেব আশেপাশে দাঁড়িয়ে থাকা ফিরোজের লোকদেরকে উদ্দেশ্য করে বলল, তোমরা আটকাও ওকে। এভাবে মারতে থাকলে ছেলেটা মরে গেলে কিন্তু তোমাদের ভাইয়েরই অসুবিধা হবে। ছেলেগুলো হয়তো মোমেন সাহেবের কথার গুরুত্ব বুঝতে পারল, তবে ফিরোজ এই মুহূর্তে যা রেগে আছে তাতে ওকে আটকাতে যাওয়া মানে নিজেদের জীবনের ঝুঁকি তৈরি করা। তবে ফাহাদ ইশারা করতেই তারা এগিয়ে গেল। ৩-৪ জন মিলেও ফিরোজকে ধরে রাখতে সক্ষম হচ্ছে না। ফিরোজ ওকে ধরে ছেলেগুলোকে শাসিয়ে বলল, একবার ছাড়া পেলে তোদের অবস্থা খারাপ করব, কিন্তু আমাকে ছাড়। তবে ফাহাদ ইশারায় ওদেরকে আশ্বস্ত করলো বলে ফিরোজকে ছাড়ল না। এদিকে পৃথুলের অবস্থা বেগতিক, সারা শরীর রক্তে মেখে গেছে। মোমেন সাহেব তাড়াহুড়ো করে এগিয়ে গিয়ে ছেলেকে তুললেন। একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে প্রার্থনা। খুশি যে হয়েছে তেমনটা না, তবে কষ্ট পেয়েছে এমনটাও না।
এসব তো জানা কথা যে একদিন ওদের মাঝেই ঝামেলা লাগবে। মোমেন সাহেব তাড়াহুড়ো করে ছেলেকে তুলে আরও কয়েকজন লোকের সাহায্যে হাসপাতালের দিকে দৌড় দিলেন। ফাহাদ এবারে ফিরোজের দিকে এগিয়ে এসে হালকা একটু রাগ দেখিয়ে বলল, এভাবে দিন দুপুরে মারামারি করছিস কেন? কি করেছে ও? ফিরোজ কটমটে দৃষ্টিতে তাকিয়ে বলল, টুম্পাকে ছোঁয়ার চেষ্টা করেছিল। ওই শুয়োরের বাচ্চার জিভ এতই বড় হয়ে গিয়েছিল যে ও আমার টুম্পার দিকে হাত বাড়ায়। এখন না হয় ওকে বাঁচিয়ে নিলে, কিন্তু কতক্ষণ বাঁচবে? হাতের কাছে পেলে এবার গলা কাটবো আমি ওর। ওর রক্ত গায়ে না মাখলে আমার কলিজা ঠান্ডা হবে না। ফিরোজ বলল, চুপ কর। এই একটা সাধারণ কথা নিয়ে ওর সাথে এত ঝামেলা না করলেও পারতি। যেমনই হোক আমাদের কথাই উঠতো বসতো। একটা ভালো কাজের লোক ছিল। তোর মনে হয় এরপর ও আমাদের কথা শুনবে? ফিরোজ বলল, কেন শুনবে না? ওর বোনকে দিয়ে কি এমনি তোমায় বিয়ে দিয়েছি বুড়ো বয়সে? কাজ করানোর জন্যই তো। কি করে কাজ করাতে হবে সেটা তোমার ব্যাপার। ফাহাদ বলল, কিন্তু যাই বলিস, একটা ছোট কথায় এত বড় তামাশা না করলেও পারতি। চাচা যদি এখন খেপে যায়? ফিরোজ চটে গিয়ে বলল, খেপলে খেপবে। ও কি করতে পারে আমিও সেটাই দেখব। ফিরোজ রাজ করে এই এলাকায়। আমার এলাকায় ও আমায় কি করতে পারে সেটা আমিও দেখতে চাই। আর আমার চাচা বেশি চেঁচালে আগে ওকে কবরে শোয়ানোর ব্যবস্থা করব। ফিরোজ ওকে ধরে রাখা ছেলেগুলোকে বলল, ছাড় কুত্তার বাচ্চারা। ছাড়া পেতেই ফিরোজ একা একাই কোথায় যেন চলে গেল। ফাহাদ একটা দীর্ঘশ্বাস ফেলল। ফাহাদ যতটা ঠান্ডা মস্তিষ্কের খেলোয়াড়, ফিরোজ ঠিক তার বিপরীত। ছেলেটাকে বোঝাতেই পারে না যে সবসময় মাথা গরম করলে চলে না। বেশ কয়েকটা দিন পর আজকে আবারও নিষিদ্ধ পল্লীতে ফিরোজের পা পড়ল। তবে আজকে কোনো আমোদ করার উদ্দেশ্যে আসেনি। আজকে এসেছে তাণ্ডব চালাতে। সিঁড়ি দিয়ে উপরে উঠে একটা বিশাল ঘরে ঢুকলো। ঘরের ভেতরে এখন কে কে আছে, কি কাজ করছে সেসব কিছু জানার প্রয়োজন মনে করল না। কোনো অনুমতি নেওয়ারও প্রয়োজন বোধ করল না। এদিকে ফিরোজের হঠাৎ আগমন বোধ হয় লাইলির একদমই পছন্দ হলো না। আরও বেশ কিছু খদ্দেরের সাথে তার মেয়েদের কেনাবেচা নিয়ে কথাবার্তা চলছিল। এমন গুরুত্বপূর্ণ আলোচনার মাঝে ফিরোজ ব্যাঘাত ঘটানোয় রেগে গেলেন। ক্ষিপ্ত গলায় কিছু বলতে চাইলেন, তবে ফিরোজ সেই সুযোগ দিল না। ঘরে ঢুকে সোজা কাচের টেবিলটায় এক লাথি দিয়ে ভেঙে ফেলল। মুহূর্তের মাঝে শান্ত পরিবেশটা কেঁপে উঠল। গাঢ় লাল রঙের চুমকি পাথরের কাজ করা সিল্কের শাড়ি পরা, সেই সাথে ভারী সাজগোজ করা লাইলিও কেঁপে উঠল। ফিরোজের চোখ মুখের অবস্থা দেখে ভয় পেল। ফিরোজ একটা কিছু বলার সুযোগ দিল না তাকে। সোজা লাইলির দিকে তেড়ে গিয়ে এক পা সোফার উপরে তুলে এক হাতে লাইলির গলা টিপে ধরল। এত জোরে গলা টিপে ধরল, লাইলির মনে হলো যে 5টা সেকেন্ডও বোধহয় টিকতে পারবে না। ফিরোজ তাতে দাঁত চেপে বলল, তোর বুক চিরা ফালাইয়া তোর কলিজাটা বাইর কইরা কুত্তারে খাওয়ামু। তোর চোখের মধ্যে গরম রড ঢুকাইয়া চুলকানি থামামু। ধান্দা করতে পারতাছস আমার জন্য, আর আমার কথাই শোনস না? উপস্থিত লোকগুলো ফিরোজকে আটকানোর জন্য এগিয়ে এলো। এই যাত্রায় লাইলি বেঁচে গেল। তবে আর কয়েক সেকেন্ডের ব্যাপার ছিল, তাহলেই খেল খতম হয়ে যেত। ফিরোজের থেকে ছাড়া পাওয়ার সাথে সাথে যে লোকগুলো ফিরোজকে ধরেছে তাদেরকে উদ্দেশ্য করে হাঁপানো গলায় বলল, ছাইরা দে। আরে ছাইরা দে কইতাছি, এইডা আমাগো ব্যাপার, আমরা বুঝুম। লোকগুলো সত্যি ফিরোজকে ছেড়ে দিল। লাইলির ইশারা বুঝতে পেরে ঘর ফাঁকা করে চলে গেল তারা। লাইলি ফিরোজকে বোঝানোর ভঙ্গিতে বলল, আমার কথা বোঝার চেষ্টা কর। তুই আগে বস, ঠান্ডা শরবত খেয়ে ঠান্ডা কর মাথা। তাও ঠান্ডা না হইলে নতুন মাইয়া আইছে বাজারে, ওকে একটু পরে ঘরে পাঠাইয়া দেই। লাইলির কোনো কথাই ফিরোজের কানে গেল না। মেঝেতে পড়ে থাকা কাচের টুকরোগুলোর মধ্যে থেকে একটা টুকরো হাতে নিয়ে লাইলির গলা বরাবর ধরে কটমট করে বলল, তোরে মাসে মাসে এত গুলান করে টাকা দেই, ধান্দা করার ব্যবস্থা কইরা দিছি, তারপরেও তুই আমার পাখিরে অন্য কারো কাছে বেচা দেওয়ানের সাহস কই পাস? আমার পাখিরে অন্যের খাঁচায় বন্দি করার সাহস দিল কে তোকে? একবারও মনে হইল না আমার কথা, যে আমি খবর পাইলে তোর কি হাল করুম? লাইলি ভয় পেয়েছে ভীষণ, জানে ফিরোজ যে কোনো সময় মেরে দিতে পারে। একটুও হাত কাঁপবে না, খুন করা ওর স্বভাব। যথাসম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, দেখ সাহেব, আমি নিরুপায় ছিলাম। ওই পৃথুল তোর দলের লোক আমারে কইছে তুই নাকি ওরে অনুমতি দিছস। আমি কি করতাম ক? ফিরোজ বলল, তুই আমারে ফোন দিলি না কেন? আমার সাথে চালাকি করিস না লাইলি। তুই কি ভাবিস আমি কিছু বুঝি না? আমার এত টাকা দিয়া তোর গলা ভরে নাই, এজন্যই তুই আবার পৃথুলের থেইকা টাকা নিছস। এই যাত্রায় বাইচে গেলি। যদি আর কোনো দিন আমার পাখির ঘরে অন্য কেউ গেছে, সেদিন তোর শেষ দিন হইব, এই কথা মনে রাখিস। লাইলি আশ্বস্ত করে বলল, ভুল হইয়া গেছে সাহেব, আর কোনো দিন হইব না। ফিরোজ বলল, আমার পাখি কই? 2 মিনিটের মধ্যে ওরে ঘরে পাঠাবি। আর দোয়া কর যাতে ওই আমার কাছে কোনো অভিযোগ না করে। যদি ওর চোখে পানি দেখছি তোর জন্য, তাইলে তুই শেষ। কথাটা বলে ফিরোজ ছেড়ে দিল লাইলিকে। তবে লাইলি বুঝতে পারল গলার কাছে কিছুটা অংশ কেটেছে, অনেকটাই জ্বালা করছে।
ফিরোজ চলে যেতে নিয়ে থেমে গেল। হুট করে পেছনে ফিরে তাকিয়ে হাতে থাকা কাচের টুকরোটা দিয়ে লাইলির কনুইয়ের একটু নিচে জোরে আঘাত করলো। ব্যথায় চিৎকার করে উঠল লাইলি। কিছুটা রক্ত ছিটকে হাতের অন্যান্য জায়গায় পড়ল। ফিরোজ যেন তাতে পৈশাচিক আনন্দ পেল। লাইলির চোখে মুখে জল দেখে ভীষণ আনন্দ পেল। বারবার শুধু একটা কথাই মনে পড়ছে, নিশ্চয়ই ওর পাখিও কেঁদেছে যখন পৃথুল ওর ঘরে গিয়েছিল। পাখি, ঠিক আছো তুমি? ওই শুয়োরের বাচ্চা কোথায় ছুঁয়েছে তোমায়? টুম্পা বেশ স্বাভাবিক ভঙ্গিতে বলল, যদি ছুঁয়েও থাকে তাতে তোমার কি? তুমি কি ভুলে গেছো আমার পরিচয়? মনে নেই এর আগের দিন কি বলে গিয়েছিলে? আমি হলাম বেশ্যা। প্রতিদিন নতুন নতুন খদ্দেরকে খুশি করাই আমার কাজ, ঠিক যেমনভাবে তোমাকে খুশি করি। ফিরোজ টুম্পার চোয়াল চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, আমি তোর কোনো খদ্দের না, তুই শুধু আমার। আর কাউকে খুশি করা তোর কাজ না। টুম্পার চোয়াল চেপে ধরা ফিরোজের হাতটা টুম্পা ছাড়িয়ে দিয়ে রাগান্বিত গলায় বলল, তুই আমার খদ্দেরই। টাকার বিনিময়েই তো রোজ আমার ঘরে আসতে হয় তোকে। এর থেকে বেশি সম্মান আমি তো তোমার থেকে পাবো না। তুমি আমার একটা কথাও শোনো, আমার কোনো মূল্য আছে তোমার কাছে? নেই। তাই আমিও ঠিক করেছি আজকে থেকে আমার যা ইচ্ছে হবে আমি তাই করব। অন্য পুরুষরাও আজকে থেকে টুম্পার ঘরে প্রবেশ করবে, আর সেটাও টুম্পার ইচ্ছায়। টুম্পা কথাটা বলার সাথে সাথে ফিরোজ সর্বশক্তি প্রয়োগ করে টুম্পার গালে একটা চর বসালো। টুম্পা মেঝের উপরে উপর হয়ে পড়ল। ফিরোজ এক হাঁটু গেড়ে বসে পেছন থেকে টুম্পার চুলের মুঠি শক্ত করে ধরল। টুম্পা ব্যথায় আর্তনাদ করে উঠল। তবে এই মুহূর্তে টুম্পার সেসব আর্তনাদ ফিরোজের মন গলাতে পারল না। টুম্পার দিকে ঝুঁকে গিয়ে কটমট করে বলল, আমার মাথা গরম করিস না। এমনিতেই যথেষ্ট মাথা গরম করে তোর ঘরে ঢুকেছি। শুনে রাখ পাখি, তোকে মারতে আমার হাত কাঁপবে না, কিন্তু যদি আমার অবহেলার কারণে তোকে কেউ ছোঁয় তবে তোকে ক্ষমা করে দেব। তোকে মারতে আমার হাত কাঁপবে না, কিন্তু যদি তুই স্বেচ্ছায় কাউকে তোকে ছুতে দিস তবে মনে রাখিস তোকে টুকরো টুকরো করে কেটে পানিতে ভাসিয়ে দেব। কথাটা বলে ফিরোজ টুম্পাকে এক প্রকার ছুঁড়ে মারল। উঠে চলে যেতে নিলে পেছন থেকে টুম্পা একবার কাতর গলায় ডেকে উঠল, সাহেব। ফিরোজ থামল। মেঝে থেকে উঠে গিয়ে ফিরোজের সামনাসামনি দাঁড়ালো। কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর দুহাতে ফিরোজের গলা জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠে বলল, আজকে আমার পরিচয় বেশ্যা, এজন্য তুমি আমায় ভালোবাসো ঠিকই, তবে স্বীকৃতি দিতে চাও না স্ত্রী হিসেবে। অথচ কখনো কি নিজেকে এই প্রশ্নটা করেছো, আমি এই পরিচয়টা পেলাম কি করে? জন্মগতভাবে তো আমার এই পরিচয় না। একজন আমায় বলল আমার এখানে আসার পেছনে নাকি তুমি দায়ী। তাহলে আমার দোষটা কোথায় বলো? প্রথমে আমার থেকে আমার স্বাভাবিক জীবনটা ছিনিয়ে নিলে, আমাকে বেশ্যা পরিচয় দিলে, তারপর আমাকে ভালোবাসলে, আর এখন আমি তোমার থেকে একটা বৈধ সম্পর্কের দাবি করছি, অথচ তুমি তা অস্বীকার করছো। ফিরোজ বলল, আমি ছেড়ে দিয়েছি ওসব কাজ। টুম্পা বলল, কিন্তু আমার জীবনটা তো নষ্ট করে দিয়েছো। তুমি ওসব কাজ ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছো ঠিকই, কিন্তু আমি তো পারছি না ফিরতে। নিয়ে যাবে আমায় তোমার বাড়ি? ফিরোজ কিছুক্ষণ চুপ থেকে বলল, সম্ভব না। টুম্পা এবারে ছেড়ে দিল ফিরোজকে। ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, তবে মনে রেখো আজকে থেকে তোমার প্রতি আমার ভালোবাসা ফুরালো। আজকে থেকে তোমার পরিচয় তুমি শুধুমাত্র আমার খদ্দের, এর বেশি আর কিছু না।